বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তা হলো নিজের ইমিউনো সিস্টেমটাকে ঠিক রাখা। এনিহাও রোগের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে হবে। আসলে কে কোন সিচুয়েশনে আছেন সেই অনুযায়ী কিন্তু তার খাদ্যের তালিকাটা তৈরি হওয়া উচিত। প্রত্যেকে রোজা রাখতে গেলে অনেক চিন্তা করেন আমি আসলে রোজা রাখতে পারবো কিনা। অনেকে আছে সেহরিটাকে খান না, ইফতারে প্রচুর খাবার খান, ডিনারটাকেও মেনটেন করেন না, অর্থাৎ একটা মিল খালি নেন। এতে তার মেটাবলিক প্রসেসটা আসলে স্লো হয়ে যাবে। নিজের শরীরের বিষয়ে যত বেশি আমরা যত্নশীল হব ততই বেশি আমরা রোগের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে পারবো। অনেকে আছে যে একই দিনে প্রচুর ডালের খাবার খান, এতে যাদের কিডনি ডিজিজ তাদের জন্য আসলে অনেক ভয়াবহ ব্যাপার। আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ আশা সিদ্দিকা প্রতিনিয়তই আপনাদের সাথে থাকে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পোস্ট নিয়ে বা লেখা নিয়ে অথবা কথা নিয়ে। আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আসলে আমাদের মূল লক্ষ্য, আর সেজন্যই চিটং নাসিরাবাদে আমরা ইজি ডায়েটটাকে চালু করেছি। প্রতিনিয়ত আমি ঢাকা থেকে চিটং আসি আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, কারণ বর্তমান পরিস্থিতিতে আসলে সবচেয়ে বেশি আমাদেরকে স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। যেমন এখন আবার গত বছরের মতো এখনও কিন্তু আবার কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অনেক বেশি, কারণ আমাদের অসচেতনতাই কিন্তু এর মূল কারণ। তাই প্রতিটা বিষয় আসলে সচেতন হলেই সেই বিষয়গুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো। নিজের শরীরের বিষয়ে যত বেশি আমরা যত্নশীল হব ততই বেশি আমরা রোগের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে পারবো। রোগের বিরুদ্ধে ফাইট করতে হলে এবং নিজেকে সচেতন করতে হলে সবচেয়ে বেশি যে বিষয়টির উপর জোর দিতে হবে তা হলো আপনার খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটা আসলে আপনার লাইফস্টাইলের সাথে পুরোপুরি জড়িত। আপনার লাইফস্টাইল যত ভালো হবে ততই কিন্তু আপনি রোগের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে পারবেন। এই মুহূর্তে নিজেকে একজন যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য নিজের ফুড এবং নিউট্রিশনের দুটোকে খুব ভালো করে মেনটেন করতে হবে। আসছে রমজান মাস। রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিশুদ্ধ করার মতো একটি মাস। আল্লাহ পাক আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন এই রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ করার জন্য। এই পরিশুদ্ধ আমাদের নিজের চারিত্রিক বৈষম্যগুলোকে সুন্দর করার জন্য, আমাদের যেন শরীর স্বাস্থ্য মনকে আমরা সুন্দর করতে পারি, এই সব কিছুই কিন্তু রমজানে বলে দেওয়া আছে। সো রমজানে খাদ্যাভ্যাসটা আসলে অন্য সব মাস থেকে একটু ডিফারেন্ট থাকতে হবে। রমজান যখন আসে তখন আসলে অনেক ধরনের খাবারের সমারোহ থাকে আমাদের পরিবারে, বা আমরা খেতে খুব পছন্দ করি। সারাদিন রোজা রাখার পরে সবারই খুব খেতে ইচ্ছে করে সব ধরনের খাবার, কিন্তু আমাদের ডিজিজগুলোকে একটু খেয়াল করতে হবে যে আসলে আমরা কেউ পারিবারিক কোনো ডিজিজে ভুগছি কিনা। নানা ধরনের নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু আমাদের থাকে, ডায়াবেটিক, প্রেশার, কিডনি, লিভার, এই ধরনের রোগ নিয়েও কিন্তু অনেকে রোজা রাখেন। কেউ গর্ভাবস্থায় রোজা রাখেন, কোনো মা আছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তিনিও রোজা রাখতে চান। প্রত্যেকটার কিন্তু কন্ডিশন আছে, আসলে কে কোন সিচুয়েশনে আছেন সেই অনুযায়ী কিন্তু তার খাদ্যের তালিকাটা তৈরি হওয়া উচিত। প্রত্যেকে রোজা রাখতে গেলে অনেক চিন্তা করেন আমি আসলে রোজা রাখতে পারবো কিনা, ক্যাপাবল কিনা, ফিজিক্যাল কন্ডিশন আসলে ঠিক আছে কিনা, এই বিষয়গুলো সবাই চিন্তা করে থাকেন। নর্মালি রোজা রাখতে গিয়ে অনেকে যারা ওজন কম এবং ওজন আধিক্যে ভুগছেন তারাও কিন্তু চিন্তা করেন যে আমি রোজা কিভাবে রাখবো। প্রত্যেকের জন্যই আসলে ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই। রোজা রাখলেও কিন্তু আমাদের প্রত্যেকেই ব্যালেন্স নিউট্রিশন ফলো করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার তা হলো নিজের ইমিউনো সিস্টেমটাকে ঠিক রাখা। এনিহাও রোগের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে হবে। করোনা ভাইরাস এটাকে যেহেতু কমিউনিকেবল ডিজিজ বলা হচ্ছে, তাই আমরা যে এক্সটার্নাল যে প্রোটেকশন সেটা তো আমরা রাখবোই, আর খাদ্যের মাধ্যমে নিজের শরীরে আসলে অনেক সৈনিক জমা করতে হবে যেগুলো আপনার রোগের বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করবে। তাই ভালো প্রোটিন আপনাকে ইনটেক করতে হবে, ভালো অ্যান্টিবডি তৈরি করার জন্য অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় কিন্তু থাকতে হবে। এবারে রোজা যেহেতু তীব্র গরমে পড়ছে, তাই পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের একটা চান্স থাকে রোজাতে। এটা খুব কমন জিনিস থাকে, ইউরিন ইনফেকশন অনেকের হয়ে যায় পানি শূন্যতার কারণে। তাই ইফতার থেকে সেহরিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তার দৈনিক যে পানির চাহিদা সেটাকে ফিল আপ করতে হবে। 2.5 থেকে 3 লিটার বা তার চেয়ে এক্সট্রা পানিও কিন্তু তাকে তখন খেতে হবে। যেহেতু রমজানের কাছাকাছি সময় এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য গভর্নমেন্ট থেকে লকডাউনটা শুরু হয়ে যাচ্ছে। লকডাউনে আমরা মোস্টলি বাসায় যখন থাকি তখন আসলে খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও আমরা দিই না, বা টাইম মতো হয়তো খাবারটাকে খাচ্ছি, খাবারটাকে মেপেও খাচ্ছি না, যখন যেটা পাচ্ছি সেই খাবারটাকে খাচ্ছি। অথবা আমরা ডিপ্রেশনে থাকি দেখে লকডাউনে যে কাজটা করা হয় মোস্টলি খুব বেশি রান্না করা হয়, সারাদিন ভ্যারাইটি রান্না করে সেটাকে এনজয় করার চেষ্টা করা হয়, যার ফলে আমাদের আসলে ওজন আধিক্য বা যে রোগগুলো নিয়ে আমরা ঘুরছি প্রতিটা রোগই কিন্তু আমাদের তখন বেড়ে যায়, আনকন্ট্রোল হয়ে যায়। বিশেষ করে ডায়াবেটিস
ডায়াবেটিস, প্রেশার বা কিডনি ডিজিজগুলোকে কিন্তু তখন কন্ট্রোল করা যায় না। মনে রাখবেন, যে অবস্থাতে আমরা থাকি না কেন, রোগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। লকডাউনও থাকলে নিজের বাসার মধ্যে থাকলেও আপনাকে প্রতিদিন 30 থেকে 35 মিনিটস, 45 মিনিটস বা 60 মিনিটসের মতো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিক্সড করে ফেলতে হবে। বাসা থেকে বের না হলে বাসার ভিতরে আপনাকে এই ব্যায়ামটা করতে হবে। এবং অবভিয়াসলি যেহেতু আমাদের কাজ কম থাকবে, আমাদেরকে ক্যালোরি কম নিতে হবে। আপনার প্রতিদিন যদি অ্যাক্টিভিটিস থাকে, আপনি ক্যালোরিটাকে বাড়াবেন। যখন দেখবেন অ্যাক্টিভিটিস কমে গেছে, আপনি ক্যালোরিটাকে কমাবেন। মেপেই আপনাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন এবং মিনারেলসগুলো আপনার খাদ্য তালিকায় সংযুক্ত করতে হবে। রোজাতে মেনটেন করতে হবে ইফতার, ডিনার, সেহরি, এই 3টা মিল যেন থাকে। অনেকে আছে সেহরিটাকে খান না, ইফতারে প্রচুর খাবার খান, ডিনারটাকেও মেনটেন করেন না, অর্থাৎ একটা মিল খালি নেন। এতে তার মেটাবলিক প্রসেসটা আসলে স্লো হয়ে যাবে। ইফতারে প্রচুর খাবার খাওয়ার কারণে স্টমাকের উপর একটা প্রেশার পড়ে। অ্যাট এ টাইম হার্ট, কিডনি, লিভার, লাংকে অনেক একটা কাজ করার প্রেশার আমরা দিই, অর্থাৎ ওই সময় বেশি কনজিউম করার কারণে প্রতিটা অর্গান তখন প্রেশারে থাকে। এক্ষেত্রে বেসিক্যালি অর্গানের ক্ষতি হয়। তাই অল্প অ্যামাউন্টে ফ্রিকোয়েন্ট মিল খাওয়া ভালো। ইফতারে যদি আমাদের 4-5টা আইটেম থাকে, তা আমরা ইফতার থেকে রাত পর্যন্ত 2 ঘন্টা গ্যাপে গ্যাপে অল্প পরিমাণে নিয়ে খাবারটাকে আমরা এনজয় করতে পারি। আর সেহরিতে কেউ যদি খুব ভরা পেটে খেতে না চান, তাকে বলবো অ্যাটলিস্ট 1 থেকে 3টা খেজুর খাবেন, তার সাথে আধা গ্লাস দুধ খেতে পারেন অথবা দই খেতে পারেন। আর যদি কেউ এটাকে খেতে না পান, একটা ডিম খেতে পারেন, তার সাথে অবশ্যই খেজুরটাকে মেনটেন করবেন। ইফতার এবং সেহরিতে খেজুরটাকে ফিক্সড করে রাখবেন। অ্যাক্টিভিটিসের কথা অনেকে জানতে চান যে কখন অ্যাক্টিভিটিস করবেন। ইফতার করার 1 ঘন্টা পরে চেষ্টা করবেন 35 থেকে 45 মিনিট আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য। এক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করা যাবে, যারা ওয়েট কন্ট্রোল করতে চান সেটাকে কন্ট্রোল করা যাবে, যারা প্রচণ্ড গ্যাস্ট্রাইটিসে ভুগছেন বা বিভিন্ন হরমোনাল ডিজিজ আছে তাদের হরমোনটাও কিন্তু ব্যালেন্স করা যাবে। চেষ্টা করতে হবে রাতের নামাজটা শেষ করে যত আর্লি বিছানায় যাওয়া যায়, কারণ রোজাতে আমাদের সবচেয়ে যে বিষয়টা ব্যাঘাত ঘটে সেটা হলো ঘুমের ব্যাঘাত ঘটে। অনেকে আছে রাতে আর না ঘুমিয়ে একবারে সেহরি খেয়ে ঘুমান, সারা দিনটাই তিনি ঘুমিয়ে কাটান। এটাও একটা ব্যাড প্র্যাকটিস। যদি আমরা রাত 10টা, 10:30টার মধ্যে আমাদের খাবার দাবার সব কিছু শেষ করতে পারি, তাহলে সেহরিতে 4টা পর্যন্ত, এখানেও কিন্তু আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টার একটা ঘুম পাই। সেহরি করার পরে আবার আমরা 2 থেকে 3 ঘন্টার একটা ঘুম দিলেই কিন্তু আমাদের ঘুমটা রিকভার হয়ে যায়। সেক্ষেত্রে দিনের বেলা কিন্তু চাইলে আমরা অ্যাক্টিভিটিস দিতে পারি। অনেকে ভয়ে দিনের বেলা হাঁটতে চান না বা কোনো ব্যায়াম করতে চান না, পানির পিপাসা লাগে, এই বিষয়টা বলে থাকেন। যাদের স্টেমিনা আছে, যারা এনার্জেটিক, যাদের বডিতে প্রচুর ফ্যাট জমা আছে, তাদেরকে বলবো তারা চাইলে দুপুরের দিকেও কিন্তু 20 থেকে 25 মিনিটের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিতে পারেন। সেক্ষেত্রে আপনার হরমোন, ব্লাড সার্কুলেশন এগুলি খুব ভালো থাকবে। তারপরে আপনি চাইলে আবার একটু রেস্ট করতে পারেন। ইফতারের সময় অনেকে আছে প্রচুর পরিমাণে সুগারি শরবত খেতে পছন্দ করেন। এক্ষেত্রে বলবো ইফতারটা খাবেন প্রথমেই খেজুর দিয়ে, তারপরে হয়তো গলা ভেজানোর জন্য একটু সিপস অফ ওয়াটার বা যদি শরবত খেতে চান সেটা 1 ঢোক 2 ঢোক বা 30 ml মতো নিতে পারেন। মেইন ডিশটাকে শেষ করার আধা ঘন্টা পর থেকে পানি বা পানি জাতীয় খাবারটাকে কনজিউম করেন, তাহলে আপনার গ্যাসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অনেকে আছে যে একই দিনে প্রচুর ডালের খাবার খান, এতে যাদের কিডনি ডিজিজ তাদের জন্য আসলে অনেক ভয়াবহ ব্যাপার। আর যাদের কিডনি ডিজিজ না, তারা যদি প্রতিদিনই ডালের বেগুনি, ছোলা, পেঁয়াজ সব ডাল জাতীয় খাবার খান, সেক্ষেত্রে তার ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যেতে পারে, প্রচণ্ড গ্যাস হতে পারে, ইনডাইজেশন অটোমেটিক্যালি তখন তৈরি হয়। এই জাতীয় খাবারগুলোকে আপনি এক এক দিন এক একটা খাবার খেতে পারে। আজকে পেঁয়াজ খেলে কালকে আপনি বেগুনি খেতে পারেন, আরেকদিন আপনি আলুর চপ খেতে পারেন। এভাবে ভাগ করে খেলে আসলে সপ্তাহে আপনি প্রতিটা খাবারকে কিন্তু এনজয় করতে পারবেন। মোট কথা, আপনার খাবারের ক্যালোরিটাকে কন্ট্রোল করতে হলে ভাজা পোড়া খাবারগুলোকে ভাগ করে না খেলে কোনোভাবেই আসলে সেটা সম্ভব না, কারণ প্রচুর ডুবো তেলে করা হয়। তেল থেকে সবচেয়ে বেশি ক্যালোরি চলে আসে। সবচেয়ে এমফাসাইজ করব আমি এই রমজানে আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো থাকে, তরমুজ, বাঙ্গি, কাঁচা আম, পাকা পেঁপে, প্রচুর ফ্রুটস এখন আসবে। এই ফ্রুটসটাই যেন আপনার খাদ্য তালিকার মেইন ডিশ হয়। ফ্রুট সালাডটাকে প্রতিদিনই আপনি আপনার ইফতারে রাখতে পারেন। প্রচুর ভাইটামিন, মিনারেলস, ওয়াটার এবং হলো প্রচুর রিচ অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনি এই ফ্রুটসগুলো থেকে পাবেন, এবং এটাই কিন্তু আপনার ইমিউনো সিস্টেমের সাথে অনেক ভালো কাজ করবে। রমজান হলেও গায়ে রোদ লাগাতে কিন্তু ভুলবেন না, কারণ ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিন্তু প্রয়োজন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এবং রোগের বিরুদ্ধে ফাইট করতে হলে আপনাকে হয়তো অনেক সময় মেইন খাবারের পাশাপাশি কিছু সাপ্লিমেন্টেশন করতে হতে পারে। আপনার ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের
ডায়েটিশিয়ানের সাথে ইমিডিয়েট দেখা করে রোজার আগেই আপনার সমস্ত টেস্টগুলো করিয়ে যেই জায়গায় ল্যাকিংস আছে সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করুন। বিশেষ করে ডায়াবেটিক এবং কিডনি পেশেন্ট অবশ্যই হিমোগ্লোবিন A1C, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম SGPT, কমন যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করিয়ে ফিজিশিয়ানের কাছে তার মেডিসিনগুলোকে ফিক্সড করুন। কখন কোন বেলা খাবেন, ইনসুলিন ডিপেন্ডেন্ট হলে কখন কোন বেলা কতটুকু পরিমাণে দিতে হবে সেটাকে আপনি ফিক্সড করে নিয়ে দেন ডায়েটিশিয়ানের কাছে আপনার ক্যালোরিটাকে ফিক্সড করুন। ইনসুলিন অনুযায়ী আপনার ক্যালোরিটা কতটুকু হবে। রোজাতে আপনি কীভাবে